বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আজকের তৃতীয় মাত্রাটি বিশেষ তৃতীয় মাত্রা। আজ জানুয়ারি মাসের 2 তারিখ জাতীয় সমাজসেবা দিবস। এটি বৈষম্যহীন এবং সমাজ সমৃদ্ধ সমাজ গঠনের, সমৃদ্ধ সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে দেশব্যাপী এই দিবসটি পালিত হচ্ছে এবং এবারের দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়। আজকের এই বিশেষ তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খান। তারপরে তিনি আমার বায় বসায়, তারপরে টেবিলের একেবারে বা প্রান্তে রয়েছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমসের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সরদার নাইম। আমার ডানে রয়েছেন আলজাইমার সোসাইটি অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আজিজুল হক এবং আমার টেবিলের একেবারে ডান প্রান্তে রয়েছেন ডক্টর হালিদা হানুম আক্তার। তিনি ফ্যাকাল্টি জন হপকিন্স ইউনিভার্সিটি, বাংলাদেশি প্রজনন স্বাস্থ্য চিকিৎসক তিনি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। একই সঙ্গে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান। স্বাগত আপনাদের চারজনকে তৃতীয় মাত্রায়, বিশেষ করে আপনাদের দুইজনকে, ডক্টর হালিদা হানুম আক্তার এবং মিস্টার সাইদুর রহমান খান, আপনার প্রথমবারের মতো তৃতীয় মাত্রা। আমি আপনার কাছে মিস্টার সাইদুর রহমান খান একটু বুঝতে চাইব যে আজকের এই যে প্রতিপাদ্য, এই প্রতিপাদ্যের তাৎপর্য কী? ধন্যবাদ আপনাকে। প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে জাতীয় সমাজসেবা দিবস 2026। কোন সময় থেকে এটা পালিত হচ্ছে প্রতি বছর? এইটি কখন শুরু হয়েছে? 2000 সাল থেকে আমরা সরকারিভাবে এটা পালন করছি। এটা সিদ্ধান্ত হয় 1999 সালে এবং 2000 সাল থেকে আমরা সমাজসেবার যারা কর্মী বাহিনী আছে, এর সাথে যারা জড়িত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছেন, তাদের সমন্বয়ে আমরা মূলত এই দিবসটা পালন করে থাকি। এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ, আমরা যাদের নিয়ে কাজ করি, যারা সুবিধাবঞ্চিত, যারা প্রান্তে অবস্থান করেন, যাদের অধিকার পাওয়ার কথা অধিকার পাচ্ছে না, যাদের এই সমস্ত জনগোষ্ঠী নিয়ে আমাদের মূলত কাজ। গত বছরে আমাদের প্রতিপাদ্য বিষয় ছিল যে নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার। আমাদের প্রতিপাদ্য নির্ধারণের ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভিটি রিফ্লেকশন আমরা দেখি। তো আমরা যেটা এই প্রতিপাদ্য যদি আমরা একটা বিশ্লেষণ করি, আমরা দেখব যে আমাদের প্রযুক্তির সাথে আমাদের মমতা, যেটি মানবিক মূল্যবোধ যেটা জড়িত। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে আমাদের নাগরিকদের যে সেবা সেটি তারা যাতে পায়, নাগরিক বান্ধব সেবা নিশ্চিত করা এবং জনগণের আস্থা অংশগ্রহণের মাধ্যমে তাদের যে পাওনা সেটা তারা বুঝে নেবে। এবং আমরা পেশাগত অঙ্গীকার করতে চাই যে আমাদের যে দায়বদ্ধতার জায়গা থেকে সরকারি সেবা যেটি তাদের প্রাপ্য, সেটির মাধ্যমে যাতে তারা তাদের অধিকারগুলো বুঝে পেতে পারে, সেটি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। এখানে বলা দরকার যে আমরা গত বছর থেকে আমরা গতানুগতিক ধারার বাইরে চলে আসছি। গত বছর আমাদের কর্মসূচির মধ্যে ছিল ওয়াকাথন এবং মুক্ত আড্ডা, এবং সেই ধারাবাহিকতায় আমরা এবার আত্ম অনুসন্ধান বলছি, অর্থাৎ আমরা বিগত 1 বছরে কী কর্মকাণ্ড পরিচালনা করলাম এবং সেটার আলোকে আগামীতে আমরা কীভাবে আমাদের পথ চলা নিশ্চিত করব, আমাদের সেটার একটি কর্মপরিকল্পনা আমরা এখান থেকে গ্রহণ করতে চাই। আর দ্বিতীয় দিনে আমরা যেটা করতে যাচ্ছি, নবীন প্রবণের অংশগ্রহণে তাদের কথোপকথনের মাধ্যমে 2 প্রজন্মের মধ্যে একটা মেলবন্ধন তৈরি, এটা হচ্ছে আমাদের মূল কর্মসূচির অন্তর্ভুক্ত। এবং আমাদের এটার মূল কথা হচ্ছে যে আমরা অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ গঠন করতে চাই, কল্যাণমুখী সমাজ গঠনে আমরা ভূমিকা পালন করতে চাই। আমি একটু সুযোগ পেলাম, যেহেতু আমরা কী ধরনের কর্মসূচি প্রতিপালন করি সেটা সম্পর্কে একটু বলতে চাই। আমরা মোটা দাগে 54 ধরনের কর্মসূচি পালন করি। এর মধ্যে আমাদের 17টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে। আমরা জানি যে বাংলাদেশে সরকারের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি যতগুলো রয়েছে, সেটি বাস্তবায়নে সবচাইতে সর্ববৃহৎ যে প্রতিষ্ঠান সেটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তর। আমরা 2025-26 অর্থবছরে বয়স্ক ভাতার আওতায় 61 লক্ষ জনকে মাসিক 500 টাকা হারে প্রদান করছি। 650 টাকা হারে, এটি 50 টাকা বৃদ্ধি করা হয়েছে। গত বছর আমরা 600 টাকা করে দিয়ে আসছি। আমাদের এই খাতে বাজেট রয়েছে 4791 কোটি টাকা। আমাদের আরেকটি বড় কর্মসূচি রয়েছে বিধবা স্বামী নিগৃহীতা ভাতা, যেটি 29 লক্ষ লোককে আমরা প্রদান করে থাকি 650 টাকা করে, 2277 কোটি টাকা।
আমাদের প্রতিবন্ধী সংখ্যা হচ্ছে 38,50,000। এর মধ্যে আমরা 34,50,000কে ভাতার আওতায় আনতে সক্ষম হয়েছি। আমরা মাসে 900 টাকা করে প্রদান করছি এবং খাতে সরকারি বাজেট বরাদ্দ 3,752 কোটি টাকা। এছাড়া আমরা প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রদান করে থাকি, যেটি আমরা 81,000 ছাত্রছাত্রীকে আমরা 900 থেকে 1300 টাকা হারে ভাতা দিই। আমাদের এই খাতে বাজেট হচ্ছে 92.96 কোটি টাকা। আমাদের চা শ্রমিক, হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী যারা রয়েছে তাদের উন্নয়নে আমাদের কিছু কর্মসূচি রয়েছে। আমরা প্রায় 2,70,000 সুবিধাভোগীকে 650 টাকা করে ভাতা প্রদান করি। এছাড়াও 700 থেকে 1200 টাকা করে আমরা উপবৃত্তি প্রদান করছি। আমাদের বাজেট 223 কোটি টাকা। আমরা আরেকটি বড় কর্মসূচি আমাদের সারা বাংলাদেশে, সেটি হচ্ছে যে 6টি রোগের ক্ষেত্রে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড এবং থ্যালাসেমিয়া, এই সমস্ত রোগের ক্ষেত্রে আমরা এককালীন 50,000 টাকা প্রদান করে থাকি এবং 60,000 লোককে। কিসের ভিত্তিতে এই রোগগুলো আলাদা করা হলো বা বাছাই করা হলো? এইটা হচ্ছে ডেডলি যে রোগগুলো রয়েছে, এটি একটা নীতিমালার মাধ্যমে আমরা সারা দেশে প্রদান করি। 75% অর্থ প্রদান করি আমরা জেলা উপজেলা পর্যায়ে, 25% মন্ত্রণালয় থেকে সরাসরি অনলাইনে আবেদন করার মাধ্যমে এই সমস্ত রোগীরা এই ভাতাটা পেতে পারে। বছরে তারা একবার এই ভাতাটা পেয়ে থাকে। তো 60,000 রোগীকে আমরা এই 6 রোগের ক্ষেত্রে 50,000 টাকা করে প্রদান করি এবং বাজেট হচ্ছে 300 কোটি টাকা। আমাদের আরেকটি বড় কর্মসূচি ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি, ঢাকা সহ সারা দেশে। বৃদ্ধ পুনর্বাসন, ভিক্ষুক পুনর্বাসন, জি। ভিক্ষাবৃত্তিতে যারা জড়িত রয়েছে তাদের বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ আমরা গ্রহণ করি। আমরা এই বছর 12 কোটি টাকা তাদের জন্য বরাদ্দ রেখেছি। এছাড়া আমাদের ক্ষুদ্র ঋণ কর্মকাণ্ড রয়েছে। আমাদের পল্লী সমাজসেবা থেকে শুরু করে শহর সমাজসেবা কার্যক্রম, এই ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় আমরা প্রায় 50 লক্ষ লোককে আমরা তাদেরকে পুনর্বাসন সহ তাদের সংগঠন করার মাধ্যমে এই অর্থটাকে পুঁজি হিসেবে তারা তাদের কর্মসংস্থান থেকে শুরু করে আয় রোজগার করে একটা উপায় হিসেবে তারা এটা ব্যবহার করতে পারে। এছাড়া আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি, আমাদের শিশু সুরক্ষা এবং শিশুর উন্নয়নে অনেকগুলো কর্মসূচি রয়েছে। আমাদের শিশু পরিবার রয়েছে 85টা, যেখানে আসন সংখ্যা 10,300। আমরা এ যাবৎ পুনর্বাসন করেছি 70,000-এর উপরে। আমাদের ছোটমণি নিবাস রয়েছে 6টি। আমাদের দিবাকালীন শিশু যত্ন কেন্দ্র আছে। এছাড়াও দুস্থ শিশুদের প্রশিক্ষণ পুনর্বাসন কেন্দ্র, শিশু উন্নয়ন কেন্দ্র, বেসরকারি যে এতিমখানাগুলো যে রয়েছে তাদেরকে আমরা মাসে 2,000 টাকা করে প্রদান করে থাকি এবং 4,171টা ইউনিটে আমরা 1,16,000 শিশুকে আমরা এই ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান করে থাকি। মূলত তাদের শিক্ষা, খাদ্য, স্বাস্থ্য ইত্যাদি খাতে এই ব্যয়টি করা হয়। আমি মোটামুটি অল্প কথায় 54টির মধ্যে উল্লেখযোগ্য একটি কার্যক্রম। থ্যাংক ইউ। বোঝাই যাচ্ছে যে বিশাল তালিকা, এবং এটা যেহেতু সরকারি উদ্যোগ এবং আপনারা বেসরকারি পর্যায়ে সমাজসেবার নানা মাধ্যমে আপনি বয়োবৃদ্ধদের নিয়ে কাজ করছেন, আপনি ডিমেনশিয়া রোগীদের নিয়ে কাজ করছেন এবং রেড ক্রিসেন্ট সোসাইটি তো নানা ধরনের ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত। সো আমি একটু বুঝতে চাই যে এই যে বাংলাদেশের সরকারিভাবে যে সামাজিক সেবা প্রদানের যে তৎপরতা বা কর্মকাণ্ড এবং সেই সঙ্গে এবারকার যে প্রতিপাদ্য বিষয়, আপনারা নিজ নিজ অবস্থান থেকে প্রাতিষ্ঠানিকভাবে সেটাকে কিভাবে দেখছেন এবং আপনারা নিজেরা প্রতিষ্ঠানগতভাবে, আমি ব্যক্তি হিসেবে জিজ্ঞেস করছি না, আপনারা কী করছেন? ডক্টর হালিদা আলম আক্তার, আপনি যদি বলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। অনেক ধন্যবাদ। আমি নারী স্বাস্থ্যের মানুষ এবং আমি নারী স্বাস্থ্য এপিডেমিওলজিস্ট। তো আমার লেন্সটা হলো আমি নারীকে দেখি, আমি যাই দেখি সেটা নারীকে আমি খুঁজে বের করি। আজকে যেটা আমরা আলোচনা করছি সেটা হলো জাতীয় সমাজ সেবা দিবস, যেটা 2026-এ প্রতিপাদ্য, যেটা হচ্ছে যে প্রযুক্তি, মমতা, কল্যাণ, সমতা, আস্থা, হ্যাঁ, সমাজসেবা। আমি যেটা সবার একটু অ্যাটেনশন দিতে চাই যে আমি রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কাজ শুরু করেছি, কিন্তু আজকে শুধু রিপ্রোডাক্টিভ হেলথে আমি থাকতে পারছি না, কেন এই নারীর বয়স বাড়ছে এবং বয়স বাড়লে তার যে সমস্যাগুলো হচ্ছে স্বাস্থ্য সমস্যা, তাকে আমরা ইগনোর করতে পারি না, তাকে আমার অ্যাটেনশন দিতে হবে। তো আজকে যখন সমাজসেবার কথা বলছি, মমতার কথা বলছি, তখন একটা নারী, কিন্তু আমরা জানি যে আমাদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছুরই রোগ আছে, কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই যে ব্রেন একটা অঙ্গ প্রত্যঙ্গ, আর ব্রেনের রোগ আছে, এবং ব্রেনের রোগ হলে কি হবে
সেটা কিন্তু জনসাধারণ চিন্তা করে না। কারো যদি স্মৃতিভংশ হয়, ভুলে যাচ্ছে, চশমা কোথায় রেখেছি, কোথায় ছেলে মেয়েকে চিনতে পারছে না, অনেক দেরি হয়ে যাচ্ছে, এরকমকে বলে যে পাগল হয়ে গেছে, না হলে এরকম। কিন্তু তারা কিন্তু পাগল নয়, তাদের ব্রেনের অসুস্থতার কারণে তাদের স্মৃতিশক্তি কমে গেছে অথবা নষ্ট হয়ে গেছে, এইটা একটা বড় কারণ। তো এই রোগটা সম্বন্ধে আমাদের সমাজ খুব কম জানে, আমাদের দেশের মানুষ খুব কম জানে। এবং আমি আজকে এই সুযোগটা নিতে চাই যে এই ডিমেনশিয়া সম্বন্ধে সবাইকে জ্ঞাত করা, এবং এটা যে একটা পরিবারের সেবা, এটা সমাজের সেবা, এটা মানুষের সেবা, এটা ওষুধ দিয়ে যে শুধু ভালো হয় না, এই জিনিসটাকে আমি আজকে খুব জোর করে বলতে চাই। এবং এই যে মমতার কথা হচ্ছে, এই রোগে যে হয়ে যাবে তার কিন্তু ওই বাড়ির প্রত্যেকটা মানুষের মমতার দরকার। তাকে আপনি যে প্রেসক্রিপশন দিবেন বা ইঞ্জেকশন দিবেন বা আইভি দিবেন সে ভালো হয়ে যাবে তা কিন্তু হয় না। সুতরাং এই জিনিসটা আমাদের জানতে হবে। আমি যদি আজকে বাংলাদেশের কথা বলি, যে বাংলাদেশে আমাদের 2020-এ 11 লক্ষ ডিমেনশিয়াতে ভুগেছে, এবং দেখা যাচ্ছে যে তাদের 75% এরা নারী। 2025-এর যদি সমীক্ষা আমি বলি, অত আমাদের হয়নি, কিছু ছোট স্টাডি হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে 13 লক্ষ, তার মধ্যে 75%ই নারী। এখন আপনি বলতে পারেন যে নারীদের কেন বেশি হচ্ছে? তো আমরা সায়েন্স থেকে যেটা জেনেছি যে নারীদের এনসিডিও বেশি হয়, নন কমিউনিকেবল ডিজিজ, যেটা যেমন হার্টের রোগ, লাংসের রোগ, তারপরে মেন্টাল কন্ডিশনস, হাই ব্লাড প্রেশার, এই জিনিসগুলো তাদের বেশি হয়। আবার যেহেতু একটা বয়সের পরে তাদের মেনোপজ হয়ে যাচ্ছে, তাদের ইস্ট্রোজেনের যে প্রোটেক্টিভ যে ইয়েটা ওটা কমে যাচ্ছে, তাতে এই রোগগুলো তাদের বেশি হচ্ছে। আমরা যে কোনো পয়েন্টে যদি দেখি যে 60-এর ঊর্ধ্বে এতগুলো পুরুষ এবং নারী আছে, তাহলে এনসিডি দেখা যাবে যে প্রতি 3 জনে 2 জন নারী। আর যে এনসিডিটা নন কমিউনিকেবল ডিজিজ হলো ডিমেনশিয়ার একটা বড় রিস্ক ফ্যাক্টর, এবং এই রিস্ক ফ্যাক্টর যেহেতু তাদের বেশি আছে, এবং আরেকটা জিনিস আছে, নারীর লাইফ এক্সপেক্টেন্সি 1 বছর বেশি পুরুষের থেকে। তাতে হয় কি, আমরা পয়েন্ট প্রেভালেন্স যখন দেখি একই রোগে, তখন নারীর সংখ্যা বেশি থাকে। তার মানে কি হচ্ছে, মানে এই যে নারীদের বয়স 1 বছর বেশি লাইফ এক্সপেক্টেন্সি, এর কারণ কি? এটা শিশু মৃত্যুর সঙ্গে ক্যালকুলেশনটা জড়ানো আছে। তো শিশু মৃত্যু দেখা যায় যে নারী শিশুদের মৃত্যু যখন জন্মের পরে ওটা একটু কম হয় কম্পারেটিভলি, যার জন্য তাদের লাইফ এক্সপেক্টেন্সিটা বেশি। তো আমি যেটা যে জিনিসটা বলা দরকার, যে রিস্ক ফ্যাক্টরগুলো আমাদের জানা দরকার, এবং এদের যে সেবা, নারীর আমরা কি দেখছি, নারীদের হাতে পয়সা থাকে না। আপনি বলতে পারেন যে এনসিডিতে কেন মরছে বেশি? আপনি যে কোনো ইনফেকশাস ডিজিজ হলেও আপনি খবরের কাগজে যদি দেখেন, হাসপাতালে গিয়ে নারীর মৃত্যু বেশি। কেন? ওরা যাচ্ছে দেরি করে, ওরা আর্লি সেবা নিতে পারে না, কেন? ওদের সময় নাই, ওদের হাতে পয়সা নাই, ওরা ডিসিশন নিতে পারে না, বাড়ি ছেড়ে কোথায় যাবে, কার কাছে যাবে ইনফরমেশন নাই, যার জন্য সে লেটে যায়, যে কোনো রোগেই সে দেরি করে যায় এবং তাকে মৃত্যুকে নিতে হয়। ইভেন আমরা যে ডেলিভারি দেখি, সেই ডেলিভারি এখনও 50% মতো বাড়িতে হচ্ছে, একটু কমেছে, কিন্তু বাড়িতে যখন হচ্ছে তখন ডেলিভারি হলে কি হচ্ছে, বাড়ির লোক দেরি করে রাখছে, কারণ ওকে বাইরে নিলেই তো পয়সা খরচ করতে হবে। দেরি হতে হতে কমপ্লিকেশন এত সিভিয়ার হয়ে যাচ্ছে যে রাস্তাতেই 19-20% মারা যাচ্ছে। হাসপাতালে গিয়ে যখন সে নামানো হচ্ছে, ডাক্তার বলে মরা মানুষকে নিয়ে এসছেন আপনারা। সুতরাং এইটা শুধু এই ক্ষেত্রেই নয়, আমরা সব ক্ষেত্রেই দেখছি। তবে আজকে যেহেতু আমরা এই ডিমেনশিয়া এবং এই ওল্ডার পারসন নিয়ে আজকে কথা বলছি, আমাদের সবাইকে খুব দেখতে হবে যে নারীর দিকে আমাদের দেখতে হবে, নারীর দিকে দেখতে হবে, তাদের ভোগান্তিটা কমাবার জন্য আমরা যতখানি করা দরকার সেটা করতে হবে। আমরা এই জিনিসটার উপরে খুবই অ্যাটেনশন আমি আবার আসবো আপনার কাছে, প্রফেসর ডক্টর সরদারি নাইম। ধন্যবাদ জিল্লুর, ধন্যবাদ আমার সহ আলোচকদের। আমরা জাতীয় সমাজসেবা দিবসে বসেছি কিছু সমাজসেবামূলক কথা বলার জন্য, এবং আপনার মাধ্যমে, তৃতীয় মাত্রার মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছতে পারছি, সেটার জন্য আপনাকে আবারও বিশেষ করে ধন্যবাদ জানাই তৃতীয় মাত্রাকে। বেসিক্যালি 1947 সালে দেশভাগের পর ঢাকায় বস্তি সমস্যার যখন শুরু হয়, জাতিসংঘের পরামর্শে 55 সাল থেকেই এই সমাজসেবা মন্ত্রণালয় বা কার্যক্রম শুরু হয় এদেশে, এবং 61 সাল নাগাদ প্রতিষ্ঠা হয় সমাজ কল্যাণ পরিদপ্তর। এবং স্বাধীনতার পরে, আমাদের বাংলাদেশের স্বাধীনতার পরে 78 সালে সমাজসেবা পরিদপ্তরের
একটি মানে স্থায়ী রূপ পাই আমরা, এবং 84 সাল থেকে সমাজসেবা অধিদপ্তর হিসেবে কাজ করছে। আমাদের ডিজি সাহেব আজকে এখানে আছেন, আমার অত্যন্ত আনন্দিত উনি আছেন বলে। তো আমি প্রাইভেট সেক্টরের মানুষ, একটু আগে যেটা আপনি বললেন, বেসিক্যালি একজন সার্জন হিসেবে এদেশে হাসপাতাল তৈরি করে ল্যাপারোস্কোপি সার্জারি এস্টাবলিশমেন্ট থেকে শুরু করে, এবং নিজের যেহেতু স্বাস্থ্যসেবার মাধ্যমেই আমি সমাজসেবাতে নিজেকে যুক্ত করেছি, এদেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর কথা চিন্তা করি আমি এল্ডারলি পপুলেশনকে নিয়ে কাজ করার চিন্তা করেছি। একটু আগে ডিজি সাহেব যে বর্ণনা দিলেন, অত্যন্ত মানে প্রায় 54টি সেক্টরে ওনারা কাজ করছেন, কার্যক্রম পরিচালনা করছেন, এবং প্রতিটি সেক্টরে কিন্তু একটু খেয়াল করে দেখবেন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য। আমি বিশ্বাস করি ধনীরাও কিন্তু সমাজের একটি অংশ। সমাজসেবা করলে শুধু প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সমাজসেবা করব, এই জিনিসটার সাথে আমি দ্বিমত প্রকাশ করি। এখানেই সমাজসেবা অধিদপ্তরকে নতুন করে আসলে ব্যাখ্যা দেবেন। আমি এখানেই কিন্তু আমি সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রমের সাথে কিছুটা দ্বিমত পোষণ করব, এবং আজকে ডিজি সাহেবকেও বলবো আপনি বলছেন যে ধনীরাও সমাজের অংশ, সমাজের বাইরের কেউ না, সমাজের বাইরের কেউ না, এবং ধনীরাও সমাজের অংশ হিসেবে আমাদের এই ধনী জনগোষ্ঠী যারা একটা পর্যায়ে অসহায় হয়ে যান, টাকা থাকার পরে মানি ইজ জাস্ট পেপার আফটার এ সার্টেন লিমিট, অ্যাট সার্টেন স্টেজ ইন আওয়ার লাইফ ওই টাকাগুলো আমাদের কোনো কাজে লাগে না, এবং সেই কাজে লাগবে না টাকাগুলো দিয়ে যখন আমি প্রাণপণে চাইব আমার একটু শেষ বয়সের টেক কেয়ার করার মতো একটা ফ্যাসিলিটিস, সেটা যদি আমি না পাই, তাহলে সেই টাকারও কিন্তু সারা জীবনের আমার কষ্টের এবং সেই টাকার কোনো মূল্য রইল না। আমি খুব খুশি হয়েছি যে ওনারা নবীন প্রবীণ সংলাপের মাধ্যমে এদেশের এবারের প্রতিপাদ্য বিষয়ের মধ্যে ওনারা সংযুক্ত করেছেন, প্রবীণদের নিয়ে কথা বলে। শুধু এই প্রবীণরা যদি শুধুমাত্র প্রান্তিক জনগোষ্ঠীর প্রবীণই হয়, সেখানে আমার আপত্তি। এবং আমি অবশ্যই দ্বিমত পোষণ করছি না যে ডেফিনেটলি যে দেশে প্রান্তিক জনগোষ্ঠীর একটা বিরাট অংশ আছে, সে দেশেই এ ধরনের কাজ করাটাই স্বাভাবিক, কিন্তু ধনী জনগোষ্ঠীর জন্য কাজ করতে হবে, এই জিনিসটা একটু মনে করিয়ে দিয়ে আমি যে কথাটা বলতে চাই যে জাপানে যখন আমি পড়াশোনা করেছি আমি দেখেছি জাপান ইজ দ্য ফোররানার ইন দ্য ফিল্ড অফ জেরিয়াট্রিক কেয়ার। আমরা মনে হয় জেরিয়াট্রিক শব্দের সাথে সবাই এখানে পরিচিত, এবং এটাকে পরিচিত করার জন্য আমি খুব চেষ্টা করছি যে জেরিয়াট্রিক হেলথ কেয়ার ফ্যাসিলিটিস এদেশে ডেভেলপমেন্ট হয়নি। জেরন্টোলজি সাবজেক্ট হিসাবে ইউনিভার্সিটিতে পড়ায় বটে, কোনো বড় বড় মেডিকেল কলেজে জেরিয়াট্রিক ডিভিশন, মেডিসিন ডিভিশন আছে, কিন্তু এদেশে একজনও জেরিয়াট্রিশিয়ান নাই। পেডিয়াট্রিশিয়ানের অভাব নাই, কিন্তু জেরিয়াট্রিশিয়ান নাই। এখন সমাজসেবা অধিদপ্তর কিন্তু অনেকগুলো শান্তিনিবাস তৈরি করেছেন। আমি যদি বলি বরিশাল, খুলনা, নোয়াখালী, লালমনিরহাট, ময়মনসিংহ, সুনামগঞ্জ, রাজশাহী, গোপালগঞ্জ ইত্যাদি জায়গায়, এবং ওল্ড এবং প্রায় প্রতিটি শান্তিনিবাসে ওনারা শান্তিনিবাস নাম দিয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত এই নামের জন্য, কারণ আমিও ওল্ড হোম কনসেপ্টের সাথে একমত না। আমি কিন্তু ওল্ড হোম বিশ্বাস করি, যার জন্য আমি কিন্তু জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম তৈরি করেছি, নট অ্যান ওল্ড হোম, দ্যাটস এ এল্ডারলি হেলথ কেয়ার ফ্যাসিলিটি। এখন আমি যেমন ডিজি সাহেবকে যদি জিজ্ঞেস করি, আপনাদের সমাজসেবা অধিদপ্তরের এই ওল্ড হোমগুলো কি চলছে? একটিও চলছে না। তার কারণ হলো এখন পর্যন্ত তারা জনবল দিতে পারেনি। বিল্ডিং ইজ রেডি, জনবল এখন পর্যন্ত ওনারা মন্ত্রণালয়ে সেটা পাস করেনি, ওনাদের নিয়োগ করার সেই প্রসেসের মধ্যে ওনারা সেটাকে নিতে পারেননি, এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্যই কিন্তু এই ওল্ড হোমগুলো ওনারা চালু করতে পারছেন না। সেখানে কিন্তু আমরা প্রাইভেট সেক্টরের মানুষ যারা নিজেরা সব কিছু বাদ দিয়ে আমরা প্রচুর রিস্ক নিয়ে, বিরাট একটা ট্যাবু কিন্তু আমি আমার পিতাকে ওল্ড হোমে দেবো কিনা, আমি ওল্ড হোমে বলছি না, কিন্তু তারপরেও রিটায়ারমেন্ট হোম যাই বলি না কেন, প্রকারান্তরে আমি আমার পিতামাতাকে ওই হোমে রাখবো বলি, বয়োবৃদ্ধ যারা পরিবারে সোশ্যাল ট্যাবু এবং স্টিগমার এগেনস্টে এসেই আমাকে এটা করতে হচ্ছে। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমে যে ফ্যাসিলিটিস আমি রেখেছি, এটা অবশ্যই এই মুহূর্তে ধনীদের জন্য, আমি গরিবের জন্য করবো না সেটা বলিনি, কিন্তু আমাকে তো একটা মডেল তৈরি করে সেটাকে সেলফ সাস্টেনেবল করতে হবে আগে, এবং সেলফ সাস্টেনেবল যদি করতে না পারি, সারা জীবন শুধু ডোনেশনের উপরে দেশ চলবে, ডোনেশনের উপরে আমরা চলবো, সেই কথাটাতে আমি বিশ্বাস করি না। এবং সেই জন্যই কিন্তু আমি এই ধনীদের জন্যই এই স্বাস্থ্যসেবা এনশিওর করার জন্য, বিশেষ করে বৃদ্ধ মানুষের জেরিয়াট্রিক কেয়ারের জন্যই
আমি আমার এই প্রতিষ্ঠান তৈরি করেছি, যেখানে 600+ আমি পরের বার যখন সুযোগ হবে, আপনি তো ধনীদের জন্য করলেন, গরিবদের দিকে কে তাকাবে? আমি সেটাই বললাম, মডেল যদি তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা সেলফ সাস্টেনেবল হতে পারলে তখন কিন্তু গরিবের জন্য করা সম্ভব। এবং সাপ্লিমেন্ট করেও রাখতে পারেন গরিবদের একটা ডেফিনেটলি, অবশ্যই, এবং সেই সুযোগটাই তো আমরা চাই। তো এবং সেই জন্যই আমরা মনে করি, আবার সবচেয়ে মজার কথা, ইভেন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষও কিন্তু হুট করে ওল্ড হোমে যেতে চান না। কেন চান না? তারা কিন্তু একটা শুধুমাত্র থাকা খাওয়ার বিনিময়ে তারা যে নিজেদের স্বাধীনতা খর্ব হচ্ছে, ওনারা যে ভিক্ষুক পুনর্বাসন চেষ্টা করছেন, এই ভিক্ষুকদের মধ্যে অধিকাংশই কিন্তু ওল্ড পিপল। এই ওল্ড পিপলদেরকে আপনি যদি বলেন আপনাকে আমরা 3 বেলা খাওয়াবো এবং আপনার থাকার ব্যবস্থা করব, তারপরেও তারা যাবেন না। কেন জানেন? কারণ তারা তাদের স্বাধীনতা সেখানে খর্ব হচ্ছে। আমি খোঁজ দিয়ে দেখেছি। আবার ভিক্ষাবৃত্তির একটা সিন্ডিকেটও আছে, অবশ্যই একটা ব্যবসাও আছে। সুতরাং দিজ আর নট ভেরি ইজি থিংস টু হ্যান্ডেল। ভিক্ষা করে সে হয়তো তার আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের ডিজি সাহেবকে যে ওনারা যেই সেক্টরে কাজ করছেন, সমাজসেবার প্রতিটি সেক্টর। আর এল্ডারলি পিপল যদি বলেন, এবং এল্ডারলি পিপলরা তো সব জায়গাতেই জড়িত হয়ে যায়, সমাজসেবার জন্য একটা বার্ডেন হিসেবে জড়িত হয়ে যায়। ডিমেনশিয়া ইজ আনাদার ফ্যাক্টস। আমার এখানে ডিমেনশিয়া কেয়ার থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস আমাকে রাখতে হচ্ছে। আপনি জানেন, আমি আরও পরবর্তী যখন সুযোগ হবে আমি আরও বলবো আপনাকে আমার এখানে ফ্যাসিলিটিস কি আছে। মিস্টার আজিজুল হক, এবং আপনি ডিমেনশিয়া নিয়ে কাজ করেন এবং এক ধরনের ডিমেনশিয়া বান্ধব সমাজের কথাও আপনি এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন। সামনে নির্বাচন, জনপ্রতিনিধিদের এখানে কি ধরনের ভূমিকা হওয়া উচিত, বিশেষ করে লোকাল গভর্নমেন্ট যদি এখন বাংলাদেশে সেই অর্থে ক্রিয়াশীল নেই, খুব একটা কার্যকর নেই, তারপরও তাদের কাছ থেকে কি প্রত্যাশা করেন সেটা একটু শুনতে। ধন্যবাদ আজকে আমাকে তৃতীয় মাত্রা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো সমাজসেবার দিবসের প্রতিপাদ্য বিষয় প্রযুক্তি মমতায়, কল্যাণ সমতায়, আস্থা আজ সমাজসেবায়। তো এই কথাটির প্রকৃত অর্থ আমরা সবচেয়ে গভীরভাবে বুঝি যখন ডিমেনশিয়ার মতো নীরব বাস্তবতার মুখোমুখি হলে। তো বিষয়টা হচ্ছে ডিমেনশিয়া কোনো হঠাৎ করে কোনো রোগ নয়, ধীরে ধীরে মানুষের স্মৃতি, আবেগ, পরিচয়ের উপর প্রভাব ফেলে। একজন মানুষ নিজের সন্তানের নাম ভুলে যায় এবং পরিবারের যখন সবাইকে অচেনা মনে হয় তখনই কিন্তু কষ্টটা শুরু হয়। শুধু ব্যক্তির না, এটা গোটা পরিবারের শুরু হয়। তো দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজে ডিমেনশিয়াকে এখনও বার্ধক্য বা ভাগ্যের ব্যাপার বলে এটাকে উড়িয়ে দেয়। এইটা উড়িয়ে দেওয়ার ফলে কী ক্ষতি হচ্ছে? তার চিকিৎসার ক্ষতি হচ্ছে, তার পরিচর্যার ক্ষতি হচ্ছে, তার মানসিক সহায়তার সুযোগ থেকে সে বঞ্চিত হচ্ছে। তো এই জায়গাতে এই প্রযুক্তি শক্তি, আজ আমরা প্রযুক্তির ডিজিটাল মেমোরি থেরাপি দিচ্ছি, কগনিটিভ স্টিমুলেশন থেরাপি দিচ্ছি, অনলাইন কাউন্সিলিং করেছি, হোম বেস কেয়ার মডেলের মতো কার্যকর সমাধান করা যেতে পারে, পরিচিত ছবি, গান, এগুলো। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এইগুলো শুধু পরিচিতি একাই যথেষ্ট নয়, এর সাথে চাই মমতা। কারণ আমাদের দেশে ডিমেনশিয়া কেয়ার গিভারের যারা কেয়ার দিবে তাদের কিন্তু ওরকম কোনো ইস্যু ছিল না, সেটা হচ্ছে যে কোনো কারিকুলাম ছিল না। আলটিমেট সোসাইটি বাংলাদেশ এনএসডিকে একটা কারিকুলাম ডেভেলপ করে দিয়ে 2023 সালে, তখন থেকেই আমরা ডিমেনশিয়া কেয়ার গিভারের উপর মানে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। এখানে বিভিন্নভাবে অনেক ডাক্তারও আসে, আসে, ইউনিভার্সিটি স্টুডেন্ট আসছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা কিছুদিন আগে স্টুডেন্ট আপনার কগনিটিভ স্টিমুলেশন থেরাপি একটা চালু করেছি। এটা অনেক ডিমান্ড হয়ে গেল হঠাৎ করে। কেন? আমরা জানি যে ডিমেনশিয়া একটা রোগ, আমাদের সমাজে টাবু আছে যে রোগ হয়েছে ওষুধ খেতে হবে, ওষুধ ছাড়া সে ভালো হবে না। কিন্তু এই রোগটাতে ভিন্ন মাত্রায় এই জিনিসটাই কিন্তু আমরা ফ্যামিলি মেম্বাররা বুঝতেছে না। তো আমরা যখন কগনিটিভ স্টিমুলেশন থেরাপি নিয়ে হোম বেসড 2 ঘন্টার করে সার্ভিস দিচ্ছি, তখন তারা বুঝতেছে তার উপকার হচ্ছে। তো এইটা আমরা সারা বাংলাদেশে আসতে চালু করব। যদি আমি বলবো যে সমাজসেবার এখানে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে এই সেক্টরে অন্ততপক্ষে। আজকে দেখেন সমাজসেবা কিন্তু অনেক থাউজেন্ড বৃদ্ধ মানুষের কাজ করছে, কিন্তু এই সেবাটা আমি চাবো আজকে অনুষ্ঠানের মধ্যে আমি তার কাছ থেকে মুখ থেকে শুনতে চাবো যে তারা যেন এটা অন্তর্ভুক্তিমূলক একটা প্রোগ্রাম হাতে নেয়, এবং এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ কেন বিশ্বের কাছে একটা প্রমাণিত হবে যে ডিমেনশিয়াকে একটা সমাজসেবা এটা স্বীকৃতি দিয়েছে। এইটা আমি তাদের কাছে চাবো। বিষয়টা হচ্ছে যে এখন আমরা 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 কল্যাণের ক্ষেত্রে যদি আসি, আমরা শুধু শহরকেন্দ্রিক কল্যাণ দেবো না, আমরা সব এই ডিমেনশিয়াকে সব সমানভাবে দেখতে হবে। আরেকটা আপনারা বিশেষত আপনারা ভাতা দেন বয়স্ক মানুষের জন্য, আমি যেটা বলবো যে আপনারা যখন বয়স্ক মানুষের ভাতা দিবেন, ডিমেনশিয়ার ভাতা চালু করতে হবে, এবং এটা আপনি গ্রেড অনুযায়ী দিবেন। ফার্স্ট লেভেলে ফার্স্ট স্টেজে একরকম ভাতা দিবেন, সেকেন্ড স্টেজে, থার্ড স্টেজে। কারণ আপনি ক্যান্সার, ডায়াবেটিস এবং হার্ট রোগের চেয়েও 3 গুণ খরচ হয় একটা পেশেন্টের এখানে। তারা কিন্তু মানে এই ফ্যামিলিগুলো বলা চলে একেবারে নিঃস্ব পর্যায়ে চলে যাচ্ছে। অথচ দেখেন সরকারের কোনো বাজেট নেই। অথচ দেখেন নিউজিল্যান্ড 10 ইয়ার্স
প্রজেক্ট নিয়েছে, আপনার অস্ট্রেলিয়া 10 বছর প্রোগ্রাম নিয়েছে। আবার দেখেন আইল্যান্ডের সেদিকে একটা স্টাডি পড়লাম, তারা 64,000 জনগণের জন্য 23,000 কোটি টাকা বাজেট করেছে। আমাদের থাউজেন্ড মিলিয়ন দুর্নীতি হয়, এই হয় সেই হয়, কিন্তু এইটার জন্য কোনো বাজেট হবে না। কেন হবে না? অবশ্যই হতে হবে, কারণ এই মানুষগুলো দেশের নাগরিক, এই মানুষগুলো ভোটার দিকে আছে, এই মানুষগুলো আজকে যারা এই নির্বাচন করছেন তাদের কাছে আমাদের দাবি থাকবে এই মানুষগুলোর জন্য অন্তত পক্ষে কিছু করে যেতে হবে। আর যদি না করে যায় তাহলে আপনি যখন ডিমেনশিয়া আক্রান্ত হবে আপনাকে দেখার মতো কেউ থাকবে না। নিজের জন্য এটা করতে হবে, ঠিকই বলছে, তাই না? নিজের জন্য করতে হবে। তাহলে আমরা কি করব, এই মানুষগুলোকে যাতে আমরা সুস্থ জীবনযাপন করতে পারে, ভালো জীবন, ভালো মৃত্যু হয়। আজকে দেখেন যারা ডিমেনশিয়া ভুগছে শান্তিপূর্ণ মৃত্যু হয়, মৃত্যু হয়। এবং দেখেন সম্মানের আমরা হাওড়াতে ডিমেনশিয়া ভিলেজ করছি, ভিলেজটা কেমন হবে? ভিলেজটার আকারটা এরকম হবে যে ওইখানে আগে সে কীভাবে বসবাস করতো, একবার গ্রামীণ পরিবেশে গ্রামীণ সব কিছু ওখানে দেওয়া হবে। কারণ ওরা কিন্তু একসময় কিন্তু গ্রামে ছিল, গ্রাম থেকে শহরে আসছে, তার হয়তো কোনো ছেলে মেয়ে হয়তো বড় অফিসার হয়েছে বাবু নেই, ওরা কিন্তু আর শহরে থাকতে চায় না, ওরা গ্রামে যেতে চায়। তো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। আমরা খুব সূক্ষ্মভাবে এটা বিবেচনা করতেছি। আমি প্রায় 20 বছর থেকে এইটা নিয়েই কাজ করতেছি। তো আমাদের সৌভাগ্য যে আমার ম্যাডামের সাথে পরিচয় হয়েছে, ম্যাডাম আমাদের অফিসে আসে, নাইমের সাথে পরিচয়, নাইমে আমাকে অনেক স্নেহ করে। আর আমাদের সমাজসেবার ডিজি মহোদয় উনি অনেক আন্তরিক। আমাদের কিছুদিন আগে একটা প্রোগ্রামে আমি দেখাও করিনি, মানে জাস্ট চিঠি একটা হয়তো ওনাকে দিয়ে আসা হয়েছিল, উনি চলে আসছে। আমি যে এত খুশি হয়েছি, এবং ওর পর থেকে উনি কিন্তু আমাদেরকে যথেষ্ট দেয়। আমরা চাই সমাজসেবা অধিদপ্তর এইটার মূল লিডে থাকবে এই ডিমেনশিয়ার ইস্যুটাকে নিয়ে, কারণ এইটা কিন্তু নিয়ে কেউ কাজ করছে না। আপনি পাইনিয়ার হবেন, আপনি এই মানুষগুলোকে সেবা দেন, আপনি কিন্তু রিওয়ার্ড পাবেন আল্লাহর থেকে। আর ডিমেনশিয়া বিষয়টা হচ্ছে যে মানে ওরা তো স্মৃতি হারা যায় না, কিন্তু মানুষ তার মর্যাদা কিন্তু হারায়, তার মর্যাদা দিতে হবে। তারা কিন্তু মর্যাদাভাবে জীবনযাপন করছে না, তাদের কিন্তু খুব ইগনোর করা হচ্ছে। আমি সেদিনকে দেখলাম খুব বড়লোক মানুষ, যাই দেখেন যে উনিকে রাখছে একটা সে রুমে, সাইডে একটা রুমে রেখেছে, অনেক নোংরা সে কিন্তু অনেক কোটিপতি, কিন্তু তাকে দেখভাল কিন্তু এই দায়িত্ব সমস্যাকে নিতে হবে। আমরা দরকার হলে এএসবি আলজাইমার সোসাইটি বাংলাদেশ সমস্যাকে অনেক কারণ আমরা এইটা ভালো বুঝি, সমস্ত সাপোর্টগুলো আমরা দিতে পারবো আর কি। ধন্যবাদ। মিস্টার সাইদুর রহমান খান, আপনি শুনছিলেন সবার কথা, এবং মিস্টার সর্দারের নাইম কিছু প্রসঙ্গ রেজ করেছেন। এর বাইরেও কিছু ইস্যু যাচ্ছে যেগুলো আমি মনে করি যে আপনি অ্যাড্রেস করতে পারেন। যেমন ধরেন যে আপনারা বেশ কিছু, বাংলাদেশে তো সংস্কার শব্দের এখন বহুল ব্যবহার, তো সংস্কারমূলক কিছু পদক্ষেপ নিয়েছেন। তো অধিদপ্তরকে জনবান্ধব করবার জন্য আপনাদের এই জায়গায় অগ্রগতি কি, সেটা একটু বুঝতে চাইব। আমরা সেবা আছে, কিন্তু সেবা পাওয়ার জন্যে মধ্যস্বত্বভোগী বা দুর্নীতি, সেটা একটা বড় সমস্যা। সেই চ্যালেঞ্জ আপনারা কীভাবে মোকাবেলা করছেন? এবং যেটা মিস্টার হক বলছিলেন যে এই যে ডিমেনশিয়া আক্রান্ত, এবং একটা স্টাডি বলছে যে 2041 সালে তো দ্বিগুণ হবার আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রেও জনসচেতনতা তৈরি বা অন্যান্য কী ধরনের কার্যক্রম আপনাদের আছে? জি, ধন্যবাদ আপনাকে। আমি অনেকগুলো প্রশ্নের উত্তর জমা হয়ে গেছে, আমি একটা একটা করে দেওয়ার চেষ্টা নিব, ছোট ছোট করে। প্রথমেই আমাদের প্রফেসর ডক্টর সর্দার এম নাইম সাহেব যেটি বললেন যে আমাদের কি আছে, আমাদের সরকারি প্রচার অনেক কম, অনেক কর্মসূচি আছে, কিন্তু আমরা তেমন প্রচার পাই না বা প্রচার করি না, যে কারণে জনগণ অনেক সময় জানতে পারে ফান্ড নেই বলে না, সেটাও ঠিক না। আসলে আমাদের জনবলের স্বল্পতা, কাজের ভলিউম অনেক বেশি, যে কারণে হয়তো আমরা অনেক সময় করতে পারি না। আমরা যেটা আজকে বুঝলাম যে আমাদের ডিমেনশিয়া একটা স্বাস্থ্য সমস্যা না, এটা হচ্ছে গভীর সামাজিক এবং মানসিক একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা আলজাইমার সোসাইটি বাংলাদেশের সাথে ইতিমধ্যে কাজ শুরু করেছি, বেশ কয়েকটা প্রোগ্রাম আমরা যৌথভাবে করলাম। আমরা যেটা চিন্তা ভাবনা করছি সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমাদের ডিমেনশিয়া তথ্য প্ল্যাটফর্ম চালু আমরা করতে পারি, যেহেতু সরকারি তরফ থেকে সমাজসেবার এটা দেখার দায়িত্ব, এই দায়িত্ব আমরা নিশ্চয়ই গ্রহণ করতে পারি। আমাদের একটা একাডেমি আছে, সমাজসেবা একাডেমি, সেখানে ডিমেনশিয়া কেয়ারের একটা মডিউল আমরা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি। পাশাপাশি আমাদের একটি প্রতিষ্ঠান রয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান, জাতীয় প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান ইনস্টিটিউট, মূলত এই বয়স্ক লোকদের নিয়ে এই প্রতিষ্ঠানটি কাজ করে থাকে। তাদের আওতায় আমরা একটা ডিমেনশিয়া টাস্ক ফোর্স গঠন করতে পারি, এটা আজকে আমরা এই আলোচনার মাধ্যমে সূত্রপাত বলতে পারি। এছাড়া আমরা আমাদের যে সমাজ কল্যাণ যে নীতি রয়েছে, সেই নীতিমালার কর্মপরিকল্পনায় ডিমেনশিয়াকে অন্তর্ভুক্ত করতে পারি। আর আমরা
এই ডিমেনশিয়ায় যারা আক্রান্ত তাদেরকে কগনিটিভ ডিসেবিলিটি হিসেবে আনুষ্ঠানিক একটা স্বীকৃতি প্রদানের উদ্যোগ গ্রহণ করতে পারি। পাশাপাশি আমি আরও কয়েকটা বিষয় বলতে চাই যে আমি অলরেডি মেনশন করেছি যে আমরা 61 লক্ষ জনগোষ্ঠীকে সরাসরি বয়স্ক লোককে আমরা ভাতা দিয়ে থাকি। আমার সারা বাংলাদেশে মোট উপকারভোগী 2 কোটি লোককে আমরা সার্ভিস দিই। তার মধ্যে 61 লক্ষ বয়স্ক যারা 62 থেকে 65 বছর, মহিলাদের ক্ষেত্রে 62 এবং পুরুষের ক্ষেত্রে 65 বছর, তারাই কিন্তু এই ভাতার আওতায় আসছেন। সুতরাং তারা কিন্তু পরোক্ষভাবে ডিমেনশিয়া অধিকাংশ আক্রান্ত তারা এই সেবাটা পাচ্ছে, যদিও টাকার অ্যামাউন্টটা অনেক কম, 650 টাকা, কিন্তু আমরা এটা বলতে পারি রাষ্ট্রীয় এটা একটা স্বীকৃতি হিসেবে এটা তারা পাচ্ছে। আমাদের আরও কয়েকটি বিষয় জানানোর দরকার যে আমাদের শান্তিনিবাস, আমাদের প্রফেসর সাহেব বলেছেন যে শান্তিনিবাস 8টি ডিভিশনে অলরেডি বিল্ডিং হয়ে গেছে। আমাদের জনবল এটি নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে আমাদের মন্ত্রণালয়ের প্রশাসনিক সমস্ত অ্যাপ্রুভাল কমপ্লিট, এখন সচিব কমিটিতে উঠবে। আমরা আশা করি দ্রুত এটা অ্যাপ্রুভাল পেলে আমরা নিয়োগে যেতে পারবো এবং এগুলো চালু করতে পারবো। এটা সঠিক যে দুটো কার্যক্রম যদি অ্যাট এ টাইম হতো তাহলে এইটা হতো না। দুই সময় করার কারণে একটা গ্যাপ হয়ে গেছে। আমাদের আরও কয়েকটি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে সিটিএম প্রজেক্টের আওতায় আমাদের ওল্ডার ক্লাব রয়েছে 400টি, এবং ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় আমাদের স্পিরিট আরেকটি প্রজেক্ট যেটি হচ্ছে ওটা ধারাবাহিকতায় এখানে আমরা আরও 1200টি ওল্ডার ক্লাব স্থাপন করতে যাচ্ছি, যেখানে আমরা হেলথ চেক করার সুযোগ থাকবে প্রবীণ ব্যক্তিদের, তাদের শরীর চর্চা থেকে শুরু করে তাদের বিনোদন, এবং যদি তারা কর্মক্ষম হয় তাদেরকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি এই বিষয়টা আমাদের সক্রিয় বিবেচনায় আছে, এবং আমরা এটা অলরেডি কর্মসূচি আমাদের প্রতিপালিত হচ্ছে। আমরা শান্তিনিবাস যেটি বললাম এই 8টির পাশাপাশি আমাদের 85টি শিশু পরিবার, বালক এবং বালিকাদের, যেটা যাদের বয়স 18 বছরের নিচে, তাদেরকে আমরা এই সমস্ত বাচ্চাদেরকে রাখি 85টি শিশু পরিবারে। এই শিশু পরিবারগুলোতে 10টি করে আসন রয়েছে যেখানে প্রবীণ ব্যক্তিরা থাকতে পারে। আমাদের এটা আয়োজনের উদ্দেশ্যটা হচ্ছে যে এই সমস্ত শিশুদের সাথে নানা নানি দাদা দাদি এরকম একটা রিলেশনশিপ ডেভেলপ করার মাধ্যমে যে কেউ, শুধু গরিব না, আমাদের প্রফেসর সাহেব যেটি বললেন ধনী লোকও যাদের কেউ নাই, দেখার কেউ নাই, তারাও এই কর্মসূচির আওতায় আসতে পারেন এবং এই সেবাটা তারা গ্রহণ করতে পারেন। আর আরেকটা বিষয় যে আমাদের যে নীতিমালাগুলো আপনি যেটি বলেছেন, আমাদের সংস্কার কর্মকাণ্ড যেহেতু চলমান রয়েছে, আমরা অনেকগুলো নীতিমালার সংশোধন এনেছি এবং বেশ কয়েকটি পাইপলাইনে আছে। আমরা বিশ্বাস করি দ্রুততম সময়ে এগুলো যদি আমরা সংশোধন করতে পারি, অ্যামেন্ডমেন্ট আনতে পারি, সেক্ষেত্রে আমাদের সেবা প্রদানটা অনেকাংশে সহজ হয়ে যাবে। আর আরেকটি বিষয় আপনাকে বলে, আপনি যেটি বললেন যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্বের যে বিষয়টা, আমরা G2P পদ্ধতিতে, গভর্নমেন্ট টু পার্সন, এই পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীদের আমরা তাদের এনআইডি সিম নিবন্ধনের মাধ্যমে সরাসরি তার সিমেই টাকাটি যাবে, এটা অন্য কোথাও যাবে না। এবং এই বিশ্বব্যাংকের সহায়তায় আমাদের একটি ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের এই কর্মসূচির আওতায় আমরা সুবিধাভোগীদের যারা পাওয়ার যোগ্য তারাই শুধু এই ভাতাটা পাবে এবং তাদেরকে আমরা সঠিকভাবে শনাক্ত করতে সক্ষম হব, এবং এটা করতে পারলে আমার বিশ্বাস যে আমাদের সুবিধাভোগী সিলেকশন একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে এটা বিবেচিত হবে। তো আমরা এই আমাদের সমস্ত সোশ্যাল ইন্ডিকেটরগুলো এখানে আমরা ক্যাপচার করার উদ্যোগ নিচ্ছি, যেখানে এনআইডি, জন্ম নিবন্ধন, এটা ডেটাবেস আমরা করব। এটার উদ্দেশ্য হচ্ছে যাতে কোনো সরকারি সামাজিক নিরাপত্তা খাতের কর্মসূচির কোনো আওতায় যাতে কোনো ডুপ্লিকেশন না হয়, যাতে ডাবল ডিপিং না হয়, এটা আমরা রোধ করতে সক্ষম হব। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা সেবাকে আরও সহজীকরণ করতে চাই এবং এটা আরও জনবান্ধব করতে চাই। ডক্টর হালিদা হানুম আক্তার, আপনি নারীদের প্রসঙ্গ এবং ডিমেনশিয়ার প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন। তো এখানে আমরা প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, টু সেক্টরের প্রতিনিধি দেখতে পাচ্ছি, সরকারি প্রতিনিধি হচ্ছে। সো আপনার ওনাদের মাথায় রেখে কোনো পরামর্শ বা চাওয়া? আমি একটা জিনিস বলতে ভুলে গেছি যে আমি নারী সংস্কার কমিশনেরও একজন সদস্য, নারী বিষয়ক সংস্কার কমিশনের, এবং ওখানে আমরা এই নারীর মানসিক স্বাস্থ্য রিভিউ করে আমাদের কি আইনগত অবস্থান আছে সেটাকে আমরা রেকমেন্ড করেছি। ফিলিংস কেমন? কমিশন ছিলেন এবং হ্যাঁ, এবং স্বাস্থ্যটা দেখাটা নেই, রিপোর্টও নেই, কোথায় আছে কেউ জানে না। রিপোর্ট আমরা ঠিক জায়গাতেই দিয়েছি, কোথায় আছে সেটাকে আমরা ধাক্কা দেওয়ার চেষ্টা করছি। আমি যেটা একটু বলতে চাই, সেটা দুর্ভাগ্যজনক আর কি, কারণ কষ্ট করেছেন আমরা জানি। একটা যেটা সেটা হলো যে আমরা
আমরা 3টা টাইম ওয়াচ দিয়েছি। তো আমি মধ্যমেয়া, যেহেতু আমাদের ওই প্রথম অংশটা চলেই গেছে আর মাসখানেক আছে, সেজন্য বলছি যে মধ্যমেয়াদী পরিকল্পনা, যে পরবর্তী নির্বাচিত সরকার কি করতে পারেন তার একটা সুপারিশমালা আমরা দিয়েছি। সেখানে মানসিক স্বাস্থ্য আইন 2018 একটা আছে আমাদের, এটাকে কার্যকর করতে হবে। অনেক আইন আমাদের থাকে কিন্তু কার্যকর হয় না, বেনিফিশিয়ারি বেনিফিট পায় না। আমাদের আরেকটা মানসিক স্বাস্থ্য কৌশলগত পরিকল্পনা 2020 থেকে 30, এটাকে আমরা বলছি যে এটাকে পর্যালোচনা করতে হবে এবং সংশোধন করতে হবে আজকের প্রয়োজনের তাগিদে। আরেকটা স্বাস্থ্যসেবা অর্থায়ন কৌশলপত্র আছে 2012 থেকে 2032, এটাও আছে আমাদের। এটাকে আবার পর্যালোচনা করতে হবে, প্রয়োজন মতো সংশোধন করতে হবে, এটা আমাদের রেকমেন্ডেশন। প্রবীণ নারীদের স্বাস্থ্য চাহিদার স্বীকৃতি ও অগ্রাধিকার দেওয়ার জন্য জাতীয় প্রবীণ নীতিমালা, যেটা 2013 আছে, এটাকে সংশোধন করতে হবে এবং বাস্তবায়ন নিশ্চিতে পরিবীক্ষণ ও জবাবদিহিতার ব্যবস্থা করতে। মনিটরিং একটা সেল থাকবে যে মনিটরিং করবে, যেটা আমরা নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই রেসপন্সিবিলিটি নিতে পারেন। আরেকটা যেটা করেছি আমরা, সেটা 2012 সালে প্রবীণ জাতীয় নীতিকে কার্যকর করতে বলছি, পর্যবেক্ষণ এবং জবাবদিহিতার আওতায় আনতে বলছি। প্রবীণ নারীদের স্বাস্থ্য চাহিদার স্বীকৃতি প্রদান, অগ্রাধিকার দেয়া প্রয়োজন, যাতে তাদের জন্য আরও উন্নত স্বাস্থ্যসেবা কর্মসূচি চালু করা যায়, যেমন ডিমেনশিয়া এবং বয়স্কদের জন্য। প্যালিয়েটিভ কেয়ার, মৃত্যুযাত্রী যেসব নারী আছে তাদের সেবা দিতে হবে, যাতে তাদের ব্যথাটা কম থাকে এবং মৃত্যুর দিকে এগিয়ে যেতে পারে। সুতরাং এই প্রতিবন্ধী ব্যক্তিও অনেক নারী প্রতিবন্ধী আছে। আমরা তো এখন ডিমেনশিয়াকে মনে হচ্ছে প্রতিবন্ধী, কেন ও তো নিজের জন্য কিছু করতে পারে না। তো প্রতিবন্ধীদের মধ্যে যেভাবে সেবা তাদের পাওয়ার, এই জিনিসগুলো আমরা রেকমেন্ডেশন দিয়েছি। আমি এইটাই একটু বলে দিতে চাই। আরেকটা জিনিস যেটা হলো যে, আমাকে যদি বলেন, আমি তো ডাক্তার, কিন্তু আমি ডাক্তারি করি না। আমি কি করি? যাতে রুগী কম হয় আমি সেই চেষ্টা করি, রোগটা কম হয়। তো আজকে যেহেতু কথা বলছি, আমি নারীদের দিকে তাকিয়ে বলছি, তার পরিবারের দিকে তাকিয়ে বলছি, তার সমাজের দিকে তাকিয়ে বলছি যে এই নারীকে সময় মতো সেবা দিতে হবে। সে যেন এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ, হার্টের রুগী, ডায়াবেটিস, এগুলোতে অসুস্থ হতে হতে পচে না যায়, তার ব্রেন যেন পচে না যায়, এই পর্যন্ত যেন তাকে যেতে না হয়। কেন ও একবার পচে গেলে তখন গোয়াল ঘরে আমরা গরুর সেবা দেই বেশি, কারণ গরু বিক্রি করলে টাকা আসে, ওই নারীকে বিক্রি করলে কোনো টাকা আসবে না, গোয়াল ঘরেও তার জায়গা হয় না, এরকম একটা অবস্থা। বাস্তব, আমি নিজের চোখে দেখেছি। আমি যখন গ্রামে যাই, আমি একটা বাড়িতে গেলাম, দেখলাম ওই মেয়েটা, নানিটা কুকুরে বসে আছে, ছোট্ট একটা ইয়ের মধ্যে পানি দিয়ে খাচ্ছে, এরকম একটা অবস্থা। আমি শেষ করে দিচ্ছি। সুতরাং ইন্ডিভিজুয়াল লেভেলে পরিবারের একটা কর্তব্য আছে, স্বামীর কর্তব্য আছে তার স্ত্রীর সেবা দেওয়া, বাবা মার যারা ছেলেমেয়েরা যারা আছে, এই যে আমরা আন্তঃপ্রজন্ম বলছি, একটা নাতি নাতকুর যারা আছে, নাতনি আছে, তারা কিন্তু তার দাদি নানিকে দেখবে। এই সম্পর্কটা আমাদের তৈরি করে দিতে হবে। আজিজ ভাই যেটা দিয়ে শুরু করেছেন, আপনার নিজের জন্য কিছু করে দিতে হবে। আজকে আপনি 60 বছরের কম, কালকে আপনি 60 বছরের বেশি হবেন। আর 60 বছরের ঊর্ধ্বে যেসব পপুলেশন আছে, তার 12 জনের মধ্যে একজন ডিমেনশিয়াতে ভুগছে। সুতরাং নিজের জন্য আমাদেরকে করে যেতে হবে। এটা হলো আজকের মেসেজ। আপনার কথা সেটাই বলছিলাম যে আসলে আপা যেটা বললেন যে 60 বছরের ঊর্ধ্বের মানুষের সংখ্যা তো দিন দিন বাড়ছেই। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা আর খুব বেশি দিন এনজয় করতে পারবো না। 30 থেকে 50-এর মধ্যেই আমরা কিন্তু একটা বিরাট বার্ডেন চলে আসবে, যেটা এখনই আমাদের যদি রেডি না হই আমরা সেটা ফেস করতে পারবো না। ন্যাচারালি সমাজ কল্যাণ অধিদপ্তরের পক্ষ থেকে ওনারা যা করছেন সেটা বৃহৎ একটা জনগোষ্ঠীর জন্য করছেন বটে, কিন্তু আমাদের দেখুন খুব সহসাই কিন্তু যৌথ পারিবারিক কাঠামো থেকে কিন্তু আমরা একক পরিবারে চলে যাচ্ছি। এবং তারপরেও সেটা যদি শহর ভিত্তিক হয়, ধরেন গ্রাম থেকে, উনি যেটা বললেন হক সাহেব, গ্রাম থেকে যারা শহরে এসছেন তারা একক পরিবার নিয়ে যখন ব্যস্ত হয়ে যাচ্ছেন, তখন বাবা মাকে নিয়ে যৌথ পরিবারে থাকা হচ্ছে না। ঠিক একইভাবে শহর থেকে কিন্তু যারা চলে যাচ্ছেন বাইরে, আমাদের সন্তানরা, আমরা কিন্তু একটা পপুলেশন অটোমেটিক্যালি উঠে আসছি, যেই পপুলেশনটা আমরা ভীষণভাবে লোনলি হয়ে যাচ্ছি। আরবানাইজেশনের একটা রেজাল্ট, এটাকে আমি কোনোভাবে খারাপ বলবো না, কিন্তু এই লোনলিনেস, জয়েন্ট ফ্যামিলি ভেঙে যাওয়া, চিলড্রেনের সব বাইরে চলে যাওয়া এবং ডিমেনশিয়া বা আলজিমাস ডিজিজে ভোগা, এই মানুষগুলোকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমি আমার স্ত্রী ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এবং আমার শ্বশুর ঢাকা ইউনিভার্সিটির একজন বিখ্যাত মানুষ, উনি প্রফেসর অফ হিস্ট্রি এবং বাংলা পিডিয়ার চিফ এডিটর প্রফেসর সিরাজুল ইসলাম। ওনার 3 ছেলে মেয়েদের 2 ছেলে মেয়েই বাইরে, 1 ছেলে 1 মেয়ে বাইরে, এবং আমার স্ত্রী এবং আমি দেশে। আমরা যদি না থাকতাম, আমার শ্বশুর
এত বড় একটি মানুষ এখন ডিমেনশিয়া, সিভিয়ার ডিমেনশিয়া পেশেন্ট। আজিজ ভাই জানেন আমার রিটায়ারমেন্ট হোমেই উনি আছেন। তো এখন উনি রিটায়ারমেন্ট হোমে থাকার কারণে যে আনন্দে আছেন, যে পরিবেশে আছেন, সেই পরিবেশটা ওনাকে আমরা বাড়িতে দিতে পারি নাই। কারণ একটু আগে আজিজ ভাইয়ের কাছে শুনলাম যে আরেকজন ডিমেনশিয়া পেশেন্ট, এটা ছোট্ট একটি ঘরে নোংরা এবং এর মধ্যে উনি আছেন, বিকজ আমাদের বাড়িতে রেখে ওনাকে সেই সেবাটা দেওয়া সম্ভব হয় না। যার জন্য কিন্তু এই যে ডিমেনশিয়া কেয়ার গিভার ট্রেনিং, এনএসডি এর পক্ষ থেকে যেই ট্রেনিংগুলো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি যেটা করছে, সেটা কিন্তু শুধুমাত্র পার্টিকুলার একটা সেক্টরে রেখে দিলেই হবে না। অ্যাজ এ হোল আমাদের এই এল্ডারলি পপুলেশনের হেলথ কেয়ার ফ্যাসিলিটিসকে এনশিওর করার জন্য ডাক্তারের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় জেরিয়াট্রিক কেয়ার গিভার, নট অনলি ডিমেনশিয়া কেয়ার গিভার। এবং এই জেরিয়াট্রিক কেয়ার গিভার আমরা যদি এটাকে একটা প্রফেশন হিসেবে আমরা নিয়ে আসতে পারি সামনে। একটা বৃদ্ধ মানুষের সেবা করা যে কত কঠিন, সে যদি ডায়াপার ওরিয়েন্টেড হয়ে যায়, সে যদি বেড রিডেন হয়ে যায়, একটা মানুষের কিন্তু যে সুন্দর মৃত্যুর কথা আপনি একটু আগে বললেন, রাইট কিন্তু প্রত্যেকের আছে সম্মানজনক মৃত্যু। আজকে যদি আমি বিছানায় পড়ে যাই এবং বিছানায় পড়ে যেয়ে যদি আমি আমার জীবনের শেষ কয়েক মাস বা কয়েক বছরও যদি আমি বিছানায় থাকি, তখন আমাকে টেক কেয়ার করার মতো ট্রেইন পিপলের বড়ই অভাব। এই জিনিসগুলোতে আমি বলবো সরকারের বিরাট দায়িত্ব আছে। আমি আমার এই সেক্টরে কাজ করব বলে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মাধ্যমে নার্সিং কলেজ, জেরিয়াট্রিক কেয়ার গিভার ট্রেনিং স্কুল ইত্যাদি অনেক কিছু করেছি, এনএসডি এর সাথে কাজ করি, কিন্তু তারপরেও কিন্তু ইটস নট এনাফ। আমার যে বর্তমান জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল, এখানে যেমন আমরা সাধারণ লোনলিনেস কাটানোর জন্য সুস্থ বৃদ্ধরাও থাকতে পারবেন, ঠিক একইভাবে হসপিটাল ফ্যাসিলিটিস আমার 232-র উপর স্টুডিও অ্যাপার্টমেন্ট আছে এবং প্রায় 200+ হসপিটাল বেড আছে। জেরিয়াট্রিক পেশেন্ট, বেড রিডেন পেশেন্ট, বেড বাউন্ড অ্যান্ড হুইল চেয়ার বাউন্ড পেশেন্টের জন্য সেই ফ্যাসিলিটি রাখছি। কিন্তু এই জিনিসগুলো যেন সরকারের পক্ষ থেকেও আমরা পেতে পারি, সেই রকম একটি আবেদন কিন্তু আজকে আপনার জনগণের কাছে এবং আপনার এই প্রেজেন্সে আমাদের ডিজি সাহেবের কাছে আমি ধন্যবাদ। ধন্যবাদ। ডিজিস মহোদয় বলেছেন যে শান্তিনিবাসের তারা করছেন, তো আমি মনে করি সেই শান্তিনিবাসের অন্তত একটা বা দুইটা রুম ডিমেনশিয়া বান্ধব করেন। তাহলে হচ্ছে কি আপনি ওখানে বয়স্ক মানুষ রাখতেছেন, বয়স্ক মানুষের সাথে ডিমেনশিয়া মানুষ থাকতে পারবে না, কিন্তু তাদের আচরণ একরকম, এদের আচরণ একরকম। এই জন্য আপনাকে অবশ্যই সেখানে আলাদাভাবে আলাদা ডিজাইনটা হচ্ছে বড় ফ্যাক্টর ডিমেনশিয়া পেশেন্টের জন্য, ওই হোমের ডিজাইনটা। আপনার যদি কোনো পরামর্শ লাগে আমরা কিন্তু দিতে পারবো এবং ওইটা আমরা করে দেবো, এবং ওইটা করলে হবে কি ওরা স্যাটিসফাই হবে। কিছুদিন আগে আপনার ওই যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রাম হয়েছিল, ওনারা একটা শহরভিত্তিক একটা ওই সার্ভে, একটা রিসার্চ করেছিল, ওই পেশেন্ট একটা হোমে কীভাবে হাঁটা চলাফেরা করে, তার ওই হাঁটা চলাফেরার কোনো সমস্যা হচ্ছে কি না এটা নিয়ে রিসার্চ করছিল, বা তার ঘরের নিয়ে রিসার্চ করছিল। তো ওরা দেখাচ্ছিল যে ঘরের মধ্যে অনেক বড় বড় ছবি, তারপরে বড় বড় সোফা, যে বাবা মা বসে যেন। তো আমি বললাম যে আপনারা এটা কেন করতেছেন? উনি ছোটোবেলাতে এগুলোতে বসেনি, উনি ছোটোবেলা তো এই এত এসি রুমে সে থাকেনি। তাকে আপনি ছবি কোনগুলো ছবি দেবেন? আপনি ছবি দিবেন ওই গ্রামের যে স্কুলে পড়েছে সেই স্কুলের ছবি দেবেন, আবার উনি যেই কলেজে পড়ছে সেই স্কুলের আপনি ছবিটা দেবেন। তাহলে সবসময় সে দেখবে, তার মেমোরিটাকে রিকল করবে সে, যে হ্যাঁ আমি তো ছিলাম, এটা দিয়ে তার সময় কাটবে। তো এই জন্য আমি মনে করি শান্তিনিবারণ খুব সুন্দরভাবে সাজানোর অনেক স্কোপ আছে। দরকার হলে আমাদের এক্সপার্টিস দ্বারা আমরা এটা পরামর্শ দেবো। প্লাস হচ্ছে আরেকটা বলেছেন আপনারা তো উঠান বৈঠক করেন, তারপরে আপনার বিভিন্ন কমিটি ইসে করেন। আমরা কিছুদিন আগে একটা দরখাস্ত দিয়েছিলাম সমাজসেবার অধিদপ্তরের ওই ঢাকা বিভাগীয় যে ছিল আয়েশা আক্তার আপা, উনি ভালো একটা কাজ করেছিল। তো উনি আমাদের এই বছর আলজাইমার দিবস উপলক্ষে আমরা সমাজসেবার সাথে একসাথে করেছিলাম, বিশাল বড়, স্যারকে অনেক ধন্যবাদ দিই, উনি বিশাল বড় একটা হলরুম দিয়েছিল আমাদের। আমরা ওইখানে ওই আশা আক্তার নামে এক বিভাগীয় কর্মকর্তা আসছিলেন, উনি মানে আমাদের কার্যক্রম দেখে উনি অনেকটা আবেগপ্রবৃত্ত হয়ে আমাকে 3 দিন পর ফোন দিয়েছেন, যে আমাকে বললেন যে ভাইয়া আমি তো প্রোগ্রাম করতে চাচ্ছি, এই সমাজসেবার যে আমাদের 14টা ডিস্ট্রিক্ট আমাদের আমার আন্ডারে আছে, তো করলে আপনি আসতে পারবেন কিনা। বলে যে আমি এক কথা বললাম আসতে পারবো, তবে অমুক তারিখে আসবো। গিয়ে বিশ্বাস করেন উনি 17টা জেলার পরিচালক সবাই আসেন। ওরা এত মানে জেনেছে, আর আমরা এত সুন্দরভাবে ফোকাসিং করে জিনিসটা করেছি, ওরা সবাই বলছে আমাদের নিজ জেলায় করবো। ধন্যবাদ। তো এত একটা সুযোগ আমি চাবো সমাজসেবা অধিদপ্তরকে মহোদয়, আগে আমরা বিভাগীয় পর্যায়ে শুরু করি, তারপরে জেলা পরিষদ। আপনি অবশ্যই একেবারে শেষ প্রান্তে প্রত্যেকের জন্য 60 সেকেন্ডস করে ডক্টর হালিদা খানম। আমি একটা জিনিস একটু বলতে চাই, যে আপনি আমার পরিচয় দিয়েছেন যে আমি রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ডের চেয়ারম্যান হয়েছি। আমি ওখানে ঢোকার পরে যখন তাদের কার্যক্রম দেখছি, তারা তরুণ বান্ধব,
তো আমি আজকে সবার সামনে বলতে চাই যে এটাকে প্রবীণ বান্ধবও আমি করতে চাই। আজকের আমার Sounds এইটা good. একটা প্রতিজ্ঞা থাকবে এবং ওদের কমিটি এবং ওদের পুরো যে স্ট্রাকচার আছে তাদেরকে মোটিভেট করে আমি প্রবীণ বান্ধব করতে চাই। ধন্যবাদ। আচ্ছা, আজিজুল হক। আমি আজকের এই ইস্যুতে মানে আমার শেষ বক্তব্য হচ্ছে যে ডিমেনশিয়াকে অন্তর্ভুক্তিমূলক মানে ডিমেনশিয়াকে প্রাধান্য দিয়ে সমাজসেবা যেন একটা অন্তর্ভুক্তিমূলক একটা কার্যক্রম হাতে নেয়, এটা যেন দৃশ্যমান হয় এবং আমরা চাচ্ছি যে এটা খুব দ্রুত যেন একটা আমরা কার্যকলাপ দেখতে পারি। কারণ এই মানুষগুলো দেখেন স্টিগমার কারণে তারা কী যে নাজেহাল হচ্ছে। একজন দেখেন সচিব পর্যায়ে একজন মানুষ, তার মেয়ে পরিচয় দিতে যাচ্ছে না তার বাবার ডিমেনশিয়া, তাহলে এইটার জন্য সে কী করতেছে, এটার জন্য সে কিন্তু চিকিৎসা পাচ্ছে না, তার সেবা পাচ্ছে না, সব কিছু সে বঞ্চিত হচ্ছে। তো এই জন্য আমি চাবো সমাজসেবা অনেক লিফটেড করবে, অনেক কিছু করবে, স্টিগমা দূর হলে এই মানুষগুলো আমাদের ঝুঁকিও কমবে, এই মানুষগুলো কিন্তু জীবনমান ভালো থাকবে। ধন্যবাদ। এনজিওর সাথে কোলাবোরেটও করতে পারেন জি। এটা। প্রফেসর নাইম। হ্যাঁ, সেই আমি যেটা বলছি যে আমি তো একজন সার্জন হিসেবে আমার জীবনে ক্যারিয়ার শুরু করেছি, কিন্তু সার্জারি হয়তো সারা জীবন করতে পারবো না, বা একটা পার্টিকুলার বয়স পর্যন্ত করবো, তারপরে করতে পারবো না। কিন্তু আমি কিন্তু এদেশে জেরিয়াট্রিক হেলথ কেয়ার ভালোভাবে এস্টাবলিশড হোক সেই আশাই পোষণ করি, এবং জেরিয়াট্রিক হেলথ কেয়ার এস্টাবলিশমেন্টের সাথে সাথে ন্যাচারালি এদেশে জেরিয়াট্রিশিয়ান, জেরিয়াট্রিক কেয়ার গিভার এবং প্রবীণ বান্ধব সোসাইটি তৈরি করতে যে হেলথ ফ্যাসিলিটিস তৈরি করা দরকার, এবং হেলথের যেই আমরা একটা বয়সের পরে কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হলো হেলথ সার্ভিস। এই 60 থেকে শুরু করে আমরা যে ইয়াং ওল্ড, মিডল ওল্ড অ্যান্ড ওল্ড 80 এবং তদূর্ধ্ব যেই বয়সের মানুষগুলো, এই মানুষগুলোকে যেন আমরা প্রপার হেলথ কেয়ার সার্ভিস দিয়ে তাদের জীবনের, যারা এই দেশ গড়েছে তাদের যেন জীবনের শেষ কয়েকটা বছর তাদেরকে সেই পর্যায়ে রাখতে পারি। সেই জন্য আমি বলবো যে সরকার এবং প্রাইভেট সেক্টর কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করতে হবে, এবং আমরা একে অপরের সম্পূরক হিসাবে যেন এই কাজগুলো করতে পারি সেই আশা পোষণ করছি। সাইদুর রহমান খান। আজ সমাজসেবা অধিদপ্তরের যে প্রধান চ্যালেঞ্জগুলো, যে আমাদের শতভাগ নির্ভুল তালিকা প্রণয়ন, যেটা লাইভ ভেরিফিকেশন ফেজ 1 চলমান আছে, আমাদের অবকাঠামোগত কিছু সীমাবদ্ধতা আছে। আমরা যদি ডিজিটাল রূপান্তর করতে পারি, আমাদের যে প্রশাসনিক সংস্কারগুলো চলমান আছে, এটা বাস্তবায়ন করতে পারলে আমরা বিশ্বাস করি যে 2026-এর মধ্যে আমাদের অধিদপ্তর একটি পূর্ণাঙ্গ দুর্নীতিমুক্ত স্বচ্ছ জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে। প্রান্তিক মানুষ তার অধিকার পাবে, আত্মমর্যাদার সাথে সে তার সরকারি সেবা পাবে, আমরা একটা যত্নশীল সমাজ গড়তে পারবো। পাশাপাশি এটাও বলতে চাই যে আমরা অংশীদারিত্বের ভিত্তিতে আপনাদের পরামর্শে আমরা যে শান্তিনিবাসের ডিজাইনগুলো করব ইনশাল্লাহ। আমরা ডিমেনশিয়াকে আমাদের নীতিমালায় সংযোজনের উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি আমরা এই কাজগুলো করার জন্য আমাদের সমাজসেবা অধিদপ্তরে আমরা একজন কর্মকর্তাকে অলরেডি ফোকাল কর্মকর্তা নিয়োগ করেছি, তিনি এটি নিয়ে কাজ করছেন। আমরা বিশ্বাস করি যে আমরা সম্মিলিতভাবে কাজ করলে আমাদের যে প্রতিপাদ্য বিষয় প্রযুক্তি, মানবিক মূল্যবোধ, কল্যাণ, সমতায়, আস্থা, সমাজসেবায়, এইটা আমরা বাস্তবায়ন করতে পারবো। চমৎকার সংমিশ্রণে আমাদের এই নীতিমালা আমরা যেন এটার বাস্তবায়ন করতে পারি, এ ব্যাপারে আমি সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সাইদুর রহমান খান, প্রফেসর ডক্টর সরদার নাইম, মিস্টার আজিজুল হক এবং ডক্টর হালিদা আনম আক্তার, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ জাতীয় সমাজসেবা দিবস এবং কথা বলছিলেন সমাজসেবার সঙ্গে সংশ্লিষ্ট 4 জন বিশিষ্টজন, এবং মূল কথা যেটা, এবং এবারকার প্রতিপাদ্য বিষয়ের সঙ্গেও যদি আমরা মিলিয়ে বলবার চেষ্টা করি, তাহলে যে প্রযুক্তি এবং মমতা, আর সেই সঙ্গে কল্যাণ, সমতা, যেটা বাংলাদেশের একটা বড় সমস্যা, বৈষম্য নিয়ে আমরা নানা ক্ষেত্রে আলোচনা করি, আমার অতিথিরা নানাভাবে সেগুলো তুলে আনবার চেষ্টা করেছেন। এর সমন্বয়ে এমন একটা নীতি, সেবা এবং সচেতনতার পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি, যেখানে আস্থা পাবে মানুষ, এবং তাহলেই একটা নিরাপদ, সমতা ভিত্তিক এবং আস্থাভাজন সমাজ গড়ে তোলা আসলে সম্ভব। এগুলোর একটা সমন্বিত রূপ আসলে আমাদের দরকার, এবং প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, সরকার, প্রাইভেট সেক্টর, যেভাবেই আমরা বলি না কেন, সম্মিলিতভাবে আসলে এই কাজগুলোতে মনোযোগ দিতে হবে এবং এগিয়ে নিতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।